হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালোই আছো। আমি তোমাদের লাবণী আপু আবারও চলে এলাম নতুন গল্প নিয়ে। গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শুনলে তোমাদের পানি চলে আসবে, তাই তোমাদের দুইটা পায়ে ধরে বলি গল্পটি শেষ পর্যন্ত শোনো। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো মূল গল্পে চলে যায়। গল্প বেস্টুর প্রেমে। দোস্ত একটা চুমু দে তো। আমার কথা শুনে শারমিন ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কি বললি? আমি একটা চুমু দিতে বলছি। শারমিন, চোখ বন্ধ কর। আমি চুমু খেতেও চোখ বন্ধ করতে হবে? আচ্ছা করছি। চোখ বন্ধ করতেই শারমিন আমার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। খেয়েছিস? আমি রলি কেন? শারমিন, তুই কি বলেছিস? আমি চুমু দিতে? শারমিন কিছুটা রেগে বলল, আমি তোকে চুমু দেব। আমি আরে রেগে যাচ্ছিস কেন? আমি বলছি তোর হাতের চুইংগামটা মুখে দিতে। শারমিন মানে? আমি মানি, সংক্ষেপে বলছি চুমু দিতে মানে চুইংগাম মুখে দিতে। শারমিন শরীরে বুঝতে পারিনি। আমি সিট ওকে চল। শারমিন কোথায়? আমি ঘুরে আসি। শারমিন চল। এবার পরিচয়টা দেয়া যাক। আমি জনি, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হলো আমার ফেবিকল বান্ধবী শারমিন খানম, মানে আমার বেস্টু। আমরা দুজনই এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। পরদিন কলেজে মাঠের কোণে আড্ডাখানায় বসে চুইংগাম চিবুচ্ছি, তখন শারমিন আমার কাছে এসে আমাকে বলল, কিরে কি করছিস? আমাকে একটা চুমু দে তো। বলতে দেরি, অ্যাকশন নিতে দেরি নেই। ওর মাথাটা দরেই টোঠে ঠোঁট দিয়ে চুমু খেলাম। শারমিন রেগে গিয়ে বলল, কি করলি এইটা? আমি কেন? তুই তো বললি তোকে চুমু দিতে। শারমিন, তোকে এই চুমু দিতে বলছি তোর হাতের চুইংগাম মুখে দিতে। আমি একটা ইনোসেন্ট ভাব নিয়া বললাম, ও আমি তো ভাবলাম তুই বুঝি চুমু দিতে বলছিস। আচ্ছা যা, আমার চুমু আমাকে ফিরিয়ে দে। শারমিন এবার রেগে বলল, তোর চুমু তোকে ফেরত দেওয়াচ্ছি। শুরু করলো আমাকে ধাওয়া করা। আমি ছুটছি, পিছন পিছন শারমিন দৌড়াচ্ছে। কিছু দূর দৌড়িয়ে শারমিন হাঁপিয়ে গিয়ে একটা বেঞ্চে বসে জিরাতে লাগলো। আমি ও পাশে গিয়ে বসলাম। আমি দোস্ত যাই বলিস না কেন, তোর ঠোঁটের স্বাদ কিন্তু অসাধারণ। শারমিন কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার শুরু করলো ধাওয়া। এক দৌড়ানিতে কলেজ থেকে বের করলো। পাগলিটাকে ভালোই খেপিয়েছি। হা, পাগলি একটা। খুব ভালোবাসি শারমিনকে, কিন্তু বুঝতে দেই না, হয়তো বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে। রাত 12টার দিকে শারমিনের কাছে কল দিলাম। ঘুমিয়ে আছে মনে হয়। দুবার রিং হওয়ার পর দৌড়ল। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো আমি কিরে দোজ, কি করস? শারমিন রেগে গিয়ে বলল, হারামি, এত রাতে মানুষ কি করে? আমি কত কিছুই তো করে, তুই কি করছিস? শারমিন, শালা, মুখ ফাটিয়ে দেব। এত রাতে আমার কাঁচা ঘুম নষ্ট করে বলছিস কি করি? আমি সরি দোস্ত, ঘুমাতাইলে। শারমিন, ফোন রাখবি না। আমার কাঁচা ঘুম নষ্ট করছোস। এখন সারা রাত কথা বলবি, তোরে ঘুমাতে দেব না। আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে তোর সাথে সারা রাত পিরিতির কথা বলবো? শারমিন রেগে বলল, তুই আমার বয়ফ্রেন্ড, সারা রাত কথা বল। আমি কি বলবো? বিয়ের পর বাচ্চা কয়টা নেব? এসব আমার কিন্তু লজ্জা লাগছে। শারমিন, তোরে? আমি থাক এক প্লাইং কি চো দেবতো বাবু। শারমিন, তোরে তোরে সামনে পাইলে কি যে করমু টুটুটু। কলটা কেটে দিয়ে মনের সুখে একটা ঘুম দিলাম। পরদিন কলেজে গেলাম। শারমিন মিনারের সিঁড়িতে বসে আছে, ওর পাশে গিয়ে বসলাম। আমি কিরে কি করিস? শারমিন, কথা বলবি না, আমি রেগে আছি। আমিস্তা মহারানীর রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? শারমিন, গা ফুচকা নিয়ে আয়, আমি আচ্ছা আনতেছি। কলেজের সামনে ফুচকাওয়ালা মামা বসে, সেখান থেকে এক প্লেট ফুচকা নিয়ে গেলাম শারমিনের কাছে। আমিসানে তোর ফুচকা। শারমিন ফুচকা পেয়ে সে কি খুশি, গোফাক খেতে লাগলো। এটা আমার সহ্য হলো না, তাই বললাম, আমি ওই দিকে দেখতো, ওইটা রোমান না। শারমিন কি? ও অন্যদিকে তাকানোর সাথে সাথে এক পিচ মুখে পুরে নিলাম। শারমিন, ছানা, ওটা রোমান না। প্লেটের দিকে তাকিয়ে বলল, আমার ফুচকা একটা কই? আমি কিভাবে বলবো? তুই তো মায় খেয়েছিস। ছি শারমিন, তুই খেয়েও ভুলে যাস। শারমিন, চুপ। আমি দেখেছি ছিল। আমি আচ্ছা দেখতো, এইটা তোর খালাতো বোন না। শারমিন, কোথায়? ওই যে। শারমিন তাকাতেই আরেক পিচ মুখে ঢুকিয়ে নিলাম, কিন্তু গিলতে পারলাম না। তার আগেই ও ফিরে আমার দিকে তাকাল। আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আমি ফুচকা মুখে রেখেই বললাম, আমি না। শারমিন, তোর একদিন কি আমার একদিন? এই বলে শুরু করলো ধাওয়া করা। আমি দৌড়াচ্ছি, ও পিছন পিছন দৌড়াচ্ছে। মিনারের নিচের সিঁড়িতে এসে শারমিন পা মচকে পড়ে যেতে দৌড়লে আমি দৌড়ার জন্য আগাই, আর সাথে সাথে যা হবার তাই হলো। ও
ও আমাকে নিয়ে পড়ল আমার বুকে। ভাগ্যের কি লীলাখেলা, শারমিনের ঠোঁটগুলো আমার ঠোঁটের ভিতর ঢুকে গেল। সুযোগ কি আর বারবার আসে, তাই ঠোঁট দিয়ে ওর ঠোঁট জোড়া চুমুক দিয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ পর ও নিজেই ছাড়িয়ে নিয়ে আমার বুক থেকে পাশে সরল। আমি উঠে দাঁড়ালাম। দুজনই যেন ঘোরের ভিতর আছি, দুজন লজ্জায় দুজনের দিকে তাকাতে পারছি না। শারমিন একা একা উঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না, আমাকেও বলছে না। পায়ে ভালোই চোট লেগেছে, তাই শারমিনকে কোলে তুলে নিলাম। শারমিন ঘোর লাগা চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কলেজের সবাই তাকিয়ে আছে, ওকে নিয়ে ক্লাসে বসালাম। লাইব্রেরি থেকে ফার্স্ট এইডের বক্স আনালাম। ওর পা আমার হাঁটুর উপর রেখে পাটা ব্যথা রোধক স্প্রে দিয়ে মালিশ করে দিলাম। তারপর আবার কোলে করে রিকশায় উঠে ওর বাসায় দিয়ে আসলাম। এর ভিতর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। রাতে শুইয়ে শুইয়ে একা একা বলতে লাগলাম, কি করলাম এটা, যাহ, পাগলিটা তো আরো খেপে গেছে, একটা কল দিয়ে দেখি। কল দিলাম, সাথে সাথেই পিক করল। চুপ করে আছি, শারমিনও চুপ করে আছে, কেউ কোনো কথা বলছি না, নীরবতা। দুপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর কলটা কেটে দিলাম। পরদিন পাগলিটাকে দেখার জন্য সকাল সকাল কলেজে চলে গেলাম। হায় হায়, এত আগে চলে আসলাম, কলেজই তো খুলেনি। ক্রানির কাছ থেকে চাবি নিয়ে ক্লাসে চলে গেলাম। বেশ ঘুম পাচ্ছে, রাতে পাগলিটার কথা ভেবে ঘুম হয়নি, তাই টেবিলে মাথাটা লাগাতেই চোখটা বুঝে এলো। কতক্ষণ চোখ বুঝেছিলাম জানি না, হঠাৎ বাঁচাও বাঁচাও করে কারো চিৎকারের শব্দ শুনতে পেলাম। চোখ খুলে দেখি পুতুল গল্পর দেয়ালের ওপারে। ফাহিম, পাগল হয়েছিস তুই? নিজের বোনকে, পালিত বোন, কেউ বিয়ে করে? বাবা, তুমি যা ইচ্ছা বলো, আমি তিন্নিকেই বিয়ে করব। কি তিন্নি করবি না আমাকে বিয়ে? তিন্নি চুপচাপ দাঁড়িয়ে থাকল। আরও কয়েকবার প্রশ্নটা করলাম, তিন্নি চুপ। তিন্নি, তুই বলবি না কি মা রব তোকে আমি? হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো, তারপর সব চিৎকার বন্ধ। কোলাহল থেমে থমথমে শান্ত একটা পরিবেশ বিরাজমান হল। তিন্নি চলে গেল নিজের রুমে। ফাহিম ঠায় দাঁড়িয়ে রইল। কামরুল সাহেব বুঝলেন ছেলে পথভ্রষ্ট হয়েছে, নইলে তিন্নিকে কিভাবে বিয়ের কথা বলে। ক্লান্ত না হওয়া পর্যন্ত মা রা হল ফাহিমকে। ব্যথায় শরীর ছেড়ে দিচ্ছে ফাহিম। নাজনীন বেগম বাদে বাড়ির সবাই শক্ত। তিন্নিও কিছু বলছে না। বলবে কেন? হোক পালিত বোন, তবে বোন তো। বোনকে কিভাবে বিয়ের কথা বলে? দোতলা বাড়ির উপরের তলায় পাশাপাশি রুমে থাকে ফাহিম, তিন্নি। ফাহিমের বয়স যখন 2 বছর, তখন তিন্নির বাবা একটা মেয়েকে নিয়ে আসেন বাড়িতে। তিন্নি মেয়েটার বয়স তখন 1 বছর মাত্র। গ্যাসের সিলিন্ডার ফেটে বাবা মা মারা যায়। তিন্নির বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে কোনো পরিবারই এই মেয়েটাকে বোঝা বানাতে চায়নি। নাজনীন বেগমের মেয়ের খুব শখ ছিল, আর কামরুল সাহেবের বন্ধুর পরিবারে এত বড় একটা দুর্ঘটনার পর তিন্নি মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেই নিজের বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো করেই মানুষ করেছেন তিন্নিকে। আজ 2-3 বছর ধরে মেয়েটাকে আগলে রেখেছেন তিনি। মেয়েটা দেখতে খুবই সুন্দর হয়েছে, বিয়ের প্রস্তাব আসছে রোজই। এরই মধ্যে একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে তার। ছেলে ব্যাংকে চাকরি করে, ভালো বেতন, দেখতে শুনতেও ভালো। এতদিন আগলে বড় করে একটা ভালো ছেলের কাছে তুলে দিতে পারলেই তার শান্তি। এর মধ্যে ফাহিম এই কাহিনী করল। লোকে জানলে কি বলবে? কেউ কি বিয়ে করবে মেয়েটাকে? ছেলেটাকে মেরে নিজেও ঠিক নেই। আড়ালে কেঁদেছেন কয়েকবার। ফাহিম চুপচাপ উপরের দিকে তাকিয়ে আছে। পাশের রুমটাই তিন্নির রুম। সে কি বুঝতে পারছে না আমার প্রচুর কষ্ট হচ্ছে? ডাক্তার এসে ঔষধ দিয়ে গেছে। আপাতত পরিবেশ স্তব্ধ। নিঃশব্দে কেঁদে চলেছেন নাজনীন বেগম আর কাজের মহিলাটা। এ বাড়িতে শব্দ করে কান্না করা নিষেধ। কান্নাকাটির শব্দ শুনতে ভালো লাগে না। কাজের একজন মহিলার নাম রহিমা বেগম। আমরা তাকে রহিমা কাকি নামে সম্বোধন করি। রহিমা কাকি আজ 20 বছর যাবত এই বাড়িতে কাজ করছেন। কাজের লোক কেউ ভাবে না, পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তিনি। পুরো পরিবার সহ এ বাড়িতেই থাকেন তারা। তার স্বামী ড্রাইভার। তাদেরও প্রেমের বিয়ে। ফাহিমকে দুজনেই নিজেদের ছেলে ভাবেন, আর তিন্নিকে মেয়ে। রামিমও সময় পেলেই কাকির হাতে মাখা ভাত খেয়ে আসে। নিজের হাতে খেতে ইচ্ছে করে না তার। হয় মা নয়তো কাকি, দুজনের কেউ তাকে খাইয়ে দিবেই। মাঝে মাঝে তিন্নির কাছে বায়না ধরে, আজ তুই খাইয়ে দিবি, নয়তো খাবো না আমি। প্রতিদিন তো কাকির হাতেই খাস, আজ আবার আমি কেন? উত্তর দেয় তিন্নি। ফাহিম জবাব না দিয়ে খাবার টেবিল থেকে উঠে দাঁড়ায়। তিন্নি পিছে পিছে যায়, আয় খাইয়ে দেই।
দুজনের এমন মিষ্টি ভালোবাসায় পরিবারের কেউ রাগ করে না, বরং খুশিই হয়। একটা সময় কামরুল সাহেব ভাবত মেয়েটাকে কি ছেলের বু করে রেখে দিবে। সময় বদলায়, মনের ভিতর শঙ্কা হয়, লোকে কি বলবে। নিজের মেয়ের মতো মানুষ করেছি যে। নাজনীন বেগম ফাহিমের পাশে বসে বাতাস করছে আর কাঁদছে। এ কান্নায় প্রাণ নেই, নিষ্প্রাণ। ফাহিমের ইচ্ছা হয় তিন্নি কি করছে সেটা জানতে। তিন্নি একবারও আসেনি তাকে দেখতে। ডাক্তার ঔষধ দিয়ে গেছে, খাওয়ার পর খেতে বলেছে। আজ মা বা কাকির হাতে খেতে ইচ্ছে করছে না, তিন্নির হাতে খাবে সে। পাশের রুম থেকে তিন্নি শুনল কথাটা। খাবার আনল তিন্নি। রুমে ঢুকতেই ফাহিম স্বস্তির নিঃশ্বাস নিল। তবে তিন্নিকে আজ অন্যরকম লাগছে। চোখমুখ ফুলে গেছে কিছুটা। হয়তো ভালোবাসি বলেনি কেউই, তবে কি ভালোবাসা থাকতে পারে না দুজনের মাঝে? ফাহিম কখনো বলেনি তিন্নিও। তবে মনে চেপে রেখেছে অফুরন্ত ভালোবাসা। দুজনেই জানে সত্যিটা, যে তিন্নি তার আপন বোন না। এমন কত গোধূলি গেছে, তিন্নি ফাহিমের রুমের পাশে যেতেই একটা শক্ত হাত হ্যাচকা টান মেরে তিন্নিকে শক্তভাবে আলিঙ্গন করেছে। কতবার ঠোঁটের খুব কাছে গিয়েও স্পর্শ করা হয়নি। কতবার তিন্নির গরম নিঃশ্বাস ফাহিমের মুখের উপর পড়েছে তার হিসেব নেই। প্রাইভেটে পা দিয়ে পা ছোঁয়ার প্রতিযোগিতা কতবার হয়েছে তারও হিসেব নেই। এগুলা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, তবে ভালোবাসি বলা হয়নি কখনো। তিন্নি রুমে ঢুকে নিজের হাতে খাইয়ে দেয় ফাহিমকে। ইস, ছেলেটাকে কিভাবে মেরেছে! গালে লাল দাগ পড়ে গেছে। তিন্নি ছলছল চোখে বলে, ফাহিম, তোর আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল, সম্পর্কের দেয়াল। তুই আমি চাইলেও এ দেয়াল ভাঙতে পারি না। পা গোলামি করিস না। তুই ভালোবাসিস না আমাকে? দম বন্ধ হয়ে আসে তিন্নির। কি উত্তর দিবে সে? তিন্নি জবাব না দিয়ে উঠে যায়। এ প্রশ্নের উত্তর তার কাছে নেই। হয়তো আছে, সে বলবে না। বলবে কেন? সমাজে বসবাস করতে হলে সমাজের নিয়ম কানুনও মানতে হবে। ফাহিমের আর ঔষধ খাওয়া হয় না। মার বেশ ভালোই পড়েছে, তার রিয়েকশন এখন দেখা যাচ্ছে। জ্বর এসে গেছে শরীরে, ব্যথার তো কথাই নেই। রহিমা কাকি এসে গরম তেল মালিশ করে দেওয়ায় কিছুটা ব্যথা কমেছে। তিন্নি রুমে ঢুকে দরজা বন্ধ করেছে, আর খোলার নামগন্ধ নেই। রাতে খেতেও যায়নি সে। কামরুল সাহেব মেয়েটাকে ভীষণ পছন্দ করেন। সে নিজের হাতে প্লেটে করে ভাত আর মাছের মাথাটা নিয়ে রওনা দেন তিন্নির রুমের দিকে। ফাহিমের প্রতি বাড়ির সবারই প্রচুর দুর্বলতা আছে। বাড়ির ড্রাইভার মানে রহিমা কাকির স্বামী রোস্তম মিয়া, সেও এসে কামরুল সাহেবকে বলল, আমার ছেলেটাকে মা রবেন কেন? ভুল করেছে আমাকে বলতেন, এভাবে মা রার কোনো দরকার ছিল? কামরুল সাহেব বেশ অবাক হন। কতটা আপন হলে বাড়ির ড্রাইভার ফাহিমকে নিজের ছেলে ভাবে। এ বাড়িতে ফাহিমকে নিয়ে মাথা ঘামানোর আর কেউ নেই, তবে তার মামাবাড়ির একজন আছে। মেয়েটার নাম তিথি, ফাহিমের মামাতো বোন। মামাবাড়ি গেলে তিথির চাইতে খুশি কেউ হয়তো হয় না। ছোটবেলায় এক রুমেই ঘুমাতো, মামাবাড়ি গেলে এখন বড় হয়ে গেছে কেমন একটা লজ্জা কাজ করে, তাই দুইজন আলাদা রুমে ঘুমালেও ঘুমানোর আগ পর্যন্ত ফেবিকলের মতো পিছু লেগে থাকে তিথি। ছেলেটাকে যে তার এত ভালো লাগে তার অবশ্য কিছু কারণও আছে। কারণ ছাড়া কাউকে ভালো কেন লাগবে? ফাহিমের চুলগুলা তিথির ভালো লাগে। ঘন কালো আর সিল্কি চুল। এতটা সিল্কি মেয়েদেরও হয় না। ফাহিম মামা বাড়ি গেলে তিথির ইচ্ছা হয় ছোটবেলার মতো ফাহিম ওর কোলে মাথা রেখে শুয়ে থাকবে আর তিথি চুলে হাত বুলিয়ে দিবে। এত গেল তিথির কথা। এবার ফাহিমের কথা বলি। ফাহিম ছেলেটার সাথে তিথির গলায় গলায়। সে সবসময় ঝগড়া করতে চায় তিথির সাথে। দুজন দুজনের প্রতি দুই রকম ইচ্ছা প্রকাশ করে। তিথি যেখানে ফাহিমকে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বুলাতে চায়, রামিম সেখানে তিথির চুল টেনে ছিঁড়ে ফেলতে চায়। ছোটবেলায় অবশ্য এমন ছিল না, তবে বড় হওয়ার পর এই ইচ্ছাটা তীব্র হচ্ছে ফাহিমের। দরজায় টোকা দেন কামরুল সাহেব। সারা শব্দ না পেয়ে ডাক দেন, তিন্নি মা। দরজাটা খুলত। দরজা খুলে যায়। কামরুল সাহেব রুমে ঢুকতেই তিন্নি বিছানায় গিয়ে বসে। দেখেই বোঝা যাচ্ছে সে কেঁদেছে এতক্ষণ। কেমন একটা গ্লানি দেখা যাচ্ছে তিন্নির চোখে মুখে। শুনলাম খাওয়া দাওয়া নাকি করিসনি? হ্যাঁ বাবা, ভালো লাগছে না। মন খারাপ? না তো। মন খারাপ কেন থাকবে? আয় আমি তোকে খাইয়ে দেই। কামরুল সাহেব ভাত মেখে খাইয়ে দেয় তিন্নিকে। এ বাড়িতে কামরুল সাহেব যা বলেন তাই হয়। তবুও তিন্নিকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিয়ে যায় কামরুল সাহেব। অন্যরকম ভালো লাগা কাজ করে তার মধ্যে। দরজা খোলাই ছিল, হঠাৎ রহিমা কাকি এসে দেখে বাবা মেয়ের এই দৃশ্য।
বেশ কঠিন গলায় বলে, ভাব দেখে আর বাঁচি না, ছেলেকে আধম রা বানিয়ে রেখে মেয়েকে খাইয়ে দেয়া হচ্ছে। কামরুল সাহেব আমলে নেন না। বলবেই তো বলবে না কেন, একবারও তো ছেলেটাকে দেখতে যায়নি সে। ছেলেটার প্রতি কি একটুও ভালোবাসা নেই তার? রাত 2টা, গা ঘামিয়ে জ্বর ছেড়েছে ফাহিমের, হয়তো আবারও আসবে। শরীরের কয়েক জায়গায় বেশ ফুলে গেছে। ওটা যেন একটা ব্যথার বাক্স, অল্প ছোঁয়া লাগলেই সারা শরীরে ব্যথার সাপ্লাই দিয়ে দেয়। পাশের রুমে লাইট জ্বলছে এখনো। ফাহিম ভাবে, তিন্নি কি ঘুমায়নি? এত রাতে জেগে কেন আছে? অন্য সময় হলে ফাহিম রুমে যেত অথবা দেয়ালে লাথি দিয়ে ওর ঘুম ভাঙিয়ে বলতো, লাইট অফ করে ঘুমা, আমার রুমে আলো আসলে আমি ঘুমাতে পারি না। তিন্নির আবার বদভ্যাস, ফাহিমকে জ্বালানোর জন্য রাতে লাইট অন করেই ঘুমায়। ফাহিম আবার ভাবে, না ও তো জেগে নেই, লাইট অন করেই ঘুমায় সবসময়। শুয়ে থাকতে ইচ্ছা করছে না আর ফাহিমের। উঠে দাঁড়াতেই খেয়াল করে শরীরে প্রচুর ব্যথা। অন্যভাবে শুয়ে থাকার কারণে এতক্ষণ বোঝা যায়নি, তবে এখন উঠতেই পুরো ব্যথাটা অনুভব করছে ফাহিম। হঠাৎ ফাহিমের মনে পড়ে জিরু বাবার কথা। ফাহিমের ওখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। মাজার শরীফে একটা পা গলা বাবা থাকে, নাম জিরু বাবা। হাতে পায়ে গলায় প্রায় 3-6 কেজি ওজনের শিকল বাঁধা। ওই অবস্থাতেই খায়, ঘুমায়, গোসল করে না লোকটা, তবুও সবসময় আতরের গন্ধ লেগেই থাকে গায়ে। জিরু বাবার সাথে ফাহিমের ভালো সম্পর্ক। মাজারে গেলেই জিরু বাবা ডাকে, কিরে বেটা এসেছিস? আয় একটা ডিম খা, কলা পাউরুটি খা। প্রথম ঘেন্না লাগলেও পরে একসময় ফাহিম বুঝল লোকটার আশ্চর্য কিছু ক্ষমতা আছে। লোকটার শরীর দিয়ে কখনো দুর্গন্ধ বেরোয় না, 3-6 কেজি শিকল পরে আরামসে ঘুরে বেড়ায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো লোকটার কাছে গেলেই মন ভালো হয়ে যায়। ফাহিম ভাবছে কাল একবার যাবে জিরু বাবার কাছে, হয়তো কোনো উপায় বের করে দিবে তিনি। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ, তারপর ফিসফিসে কণ্ঠে আওয়াজ আসে, ফাহিম জেগে আছিস? তিন্নির গলা। এত রাতে ও আমার রুমে কেন?